আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, তাওহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে চতুর্থ অধ্যায় হিসেবে আছে। তাহলে আমরা আলোচনা না বাড়িয়ে ভিতরে ঢুকে যাই। প্রথমে বুঝতে চাই কাজ কি জিনিস, যাকে আমরা সাধারণত ইংরেজিতে বলি ওয়ার্ক। তাহলে স্বাভাবিক অর্থে কাজকে প্রকাশ করতে হবে ডাব্লিউ দ্বারা। কাজের প্রথম শব্দটা হচ্ছে ডাব্লিউ, সুতরাং কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। তাহলে প্রকাশের কথা যদি বলি আমি, তাহলে এটা প্রকাশ করতে হবে ডাব্লিউ দ্বারা। এখন কাজ কাকে বলে? পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে। তার মধ্যে দুইটা শর্ত খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কাজ হচ্ছে কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির স্মরণ ঘটে, তাহলে ওই বল এবং বল প্রয়োগের দিকে স্মরণের গুণফলকে কাজ বলে। দেখেন, দুইটা বিষয় মুখ্য। একটা হচ্ছে বল প্রয়োগ করতেই হবে এবং বল প্রয়োগের পরে সেই বস্তুটির অবশ্যই স্মরণ ঘটাতে হবে। অর্থাৎ যদি কোনো প্রকার বল প্রয়োগ না হয়, স্মরণ ঘটে, পদার্থবিজ্ঞানের ভাষায় তবুও কোনো কাজ হয়নি। অথবা বল প্রয়োগ করার পর যদি কোনো বস্তুর স্মরণ না ঘটে, তবু কোনো কাজ সম্পন্ন হয় নাই। অর্থাৎ ধরো, উদাহরণস্বরূপ বলি আমি যদি এই বোর্ডটাকে 1000 নিউটন বলেও ধাক্কা দিই, তবু কিন্তু এই বোর্ডের কোনো প্রকার স্মরণ আমি ঘটাইতে পারি নাই। অর্থাৎ তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় আমি কোনো কাজও সম্পন্ন করি নাই। অথবা ধরো কোনো একটা জায়গায় বা উঁচু নিচু কোনো একটা জায়গা থেকে, ধরো উদাহরণস্বরূপ এমন একটা ঢালুযুক্ত জায়গা যেখানে আমি একটা ধরো বল রেখে দিলাম, এখানে বল, এই বলটা আপনি গড়িয়ে পড়া শুরু করছে মনে করো এদিক পর্যন্ত। তাহলে এখানে আমি কিন্তু কোনো বল প্রয়োগ করি নাই, সুতরাং এখানে আমার দ্বারা কোনো কাজও সম্পন্ন হবে না। কারণ কাজের শর্তের মধ্যে ছিল কি, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে প্লাস সেই বস্তুর স্মরণ ঘটাতে হবে। তো এখানে স্মরণ বস্তুটা ঠিকই ঘটছে, বাট আমি কোনো প্রকার বল প্রয়োগ করে নাই। তাহলে আমি এই ক্ষেত্রে কোনো প্রকার কাজও সম্পন্ন করে নাই। তাহলে আমরা কাজের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুর স্মরণ ঘটে তাহলে ওই বল ও বলের দিকের স্মরণের গুণফলকে কাজ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে ওই প্রয়োগকৃত বল আর যে স্মরণটা, এই দুটোর গুণফলকে কি বলে? কাজ বলে। উদাহরণস্বরূপ ধরো একটা বস্তু এখানে রাখা আছে। এখন এই বস্তুর উপরে এখান থেকে যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে যদি বস্তুটায় সামনের দিকে এস পরিমাণ স্মরণ ঘটে, বস্তুটা এখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এস পরিমাণ যদি স্মরণ ঘটে, তাহলে এক্ষেত্রে কৃত কাজ হচ্ছে এই বল ও স্মরণের গুণফল। অর্থাৎ বলকে স্মরণ দ্বারা গুণ দিলেই কাজ পাওয়া যায়। তা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুটি জিনিসের গুণফল যখন কাজকে রিপ্রেজেন্ট করে,
তাহলে এফ অথবা এস যে কোনো একটির মান যদি শূন্য হয়ে যায় তাহলে কাজ কিন্তু শূন্য হয়ে যাবে। অর্থাৎ কোনো প্রকার বল যদি প্রয়োগ না করা হয় তাহলে এফ শূন্য, আর এফ শূন্য হয়ে গেলে কিন্তু কাজ ডাব্লিউ কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। অথবা অনুরূপভাবে বলতে পারি, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর বস্তুর কোনো প্রকার সরণ না ঘটে, অর্থাৎ এস জিরো, দেন কিন্তু কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং বস্তুটার সরণও ঘটাতে হবে। অর্থাৎ দুইটা শর্তের মধ্যে যদি যে কোনো একটা শর্ত মিস হয়ে যায়, অর্থাৎ শূন্য হয়ে যায়, তাহলে কাজ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে কাজের আমরা একটু ভিতরে যদি ঢুকে যাই, কাজ কৃতকাজ ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস। তো এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা একক এবং মাত্রার বিষয়ে যদি মনোযোগ হই, যেমন ধরো তাহলে কাজের একক কি এবং কাজের মাত্রা কিভাবে বের করতে হয়। একক সাধারণত আমরা সবাই মনে হয় তৃতীয় অধ্যায় থেকে সবাই জানি যে বলের একক হচ্ছে নিউটন এবং সরণের একক হচ্ছে কি? মিটার। তাহলে বলের এককটা যদি নিউটন হয় আর সরণের একক যদি মিটার হয়, তাহলে নিউটন মিটার হচ্ছে কি আমার কাজের একক, যাকে আমরা আদর করে আরেকটা ছোট্ট নামে ডেকে থাকি, যেটা হচ্ছে জুল। তাহলে কাজের একক জুল, কিন্তু কাজের মৌলিক একক হচ্ছে কি? নিউটন মিটার। আচ্ছা, এটা যদি আমরা আরেকটু ইলাবোরেশন ফর্মে দেখার চেষ্টা করি, তাহলে কৃতকাজের সূত্র কি বললাম? ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস। আচ্ছা দেখো, তাহলে আমরা এটাকে একটু বিশদভাবে যদি প্রকাশ করতে, ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস। আমরা সবাই বল অধ্যায় থেকে পড়ে আসছি যে এফ এর একটা খুব বিখ্যাত সূত্র আছে, যেটা এফ ইজ ইকুয়াল টু এম এ, এস ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এ এস। তাহলে কাজের সূত্র আমরা ইচ্ছা করলে এফ এস না লিখে এম এ এস ও লিখতে পারি। অর্থাৎ যদি কোথাও বল উল্লেখ না থাকে, যদি কোনো একটি বস্তুর ভর থাকে এবং তার সাথে ত্বরণের উল্লেখ থাকে, তখন আমরা এফটা না লিখে এম এ এস ও লিখতে পারি। তখন এই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে এককটা তখন কি হবে? এককটা হবে, আমরা সবাই জানি ভরের একক কি? কেজি। এ অর্থাৎ ত্বরণের একক মোটামুটি সবাই জানি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সরণের এককটা কি? মিটার। তাহলে এখানে যদি আমরা একটু গুণ করি, কেজি মিটার, মিটার গুণ করলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাও কি? কাজের একটি একক। অর্থাৎ এটা হচ্ছে মানে মূল একক যেটাকে আমরা বলে থাকি। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কাজের একক কয়টা পড়লাম এখানে? তাহলে নিউটন মিটারও একটা কাজের একক, জুলও একটা কাজের একক, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারও কাজের একক। এখন তোমরা বলতে পারো যে এতগুলো কি মুখস্থ রাখা যায় কিনা? দেখো, একটু ভালো করে দেখলে বুঝতে পারবা যে এখানে কোনো মুখস্থের কোনো বিষয় নাই। তুমি যদি কাজের সূত্রটা লিখতে পারো, তাহলে অবশ্যই তুমি এই তিনটা একক সম্পর্কেই ধারণা নিতে পারবা। আমরা সাধারণত এমসিকিউ যখন করি, সলিউশন করি, তখন দেখবা যে প্রশ্ন আসে এভাবে, নিচের কোনটি কাজের একক। এখন কাজের একক কেউ যদি শুধুমাত্র জুল শিখে থাকো, ধরো ক খ গ অপশনের মধ্যে কোনোটার মধ্যেই জুল নাই, এর মানে কি প্রশ্নটা ভুল? না। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, এখানে জুল ব্যতীত সেখানে নিউটন মিটার আছে কিনা। অথবা তুমি আরেকটু খেয়াল করে দেখো, সেখানে নিউটন মিটার না থাকলে দেখবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আছে কিনা। সুতরাং একটা একক শুধু জুল যদি জানা থাকে, তাহলে কিন্তু আমরা এমসিকিউর অ্যান্সার করতে পারবো না। সুতরাং তিনটা একক সম্পর্কে ক্লিন কনসেপ্ট থাকা প্রয়োজন। আচ্ছা, অথবা আমরা অনেক সময় দেখি বহুপদী সমাপ্ত সূচক শব্দ, সাধারণত প্রশ্ন করে তিনটা অপশন দেওয়া থাকে। ধরো এরকম একটা প্রশ্ন, নিচের কোনটি কাজের একক। তো যেমন ধরো আমি একটা উদাহরণ তোমাদের এখানে নিচে দিয়ে দিই, নিচের কোনটি কাজের একক। ধরো এই পাশটায় দেখাই, নিচের কোনটি কাজের একক। ধরো এখানে কয়েকটা অপশন দেওয়া, এই হচ্ছে নিউটন মিটার, 2 নম্বর হচ্ছে জুল, 3 নম্বর হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার।
তখন তুমি কোনটা সঠিক? এক্ষেত্রে তিনোটা এককে কিন্তু সঠিক। সুতরাং একক সম্পর্কে যদি ভালো করে ধারণা না থাকে, অনেক সময় আমরা এমসিকিউ সলিউশন করতে পারবো না। আচ্ছা, এবার একটু মনোযোগ দিই আমরা একক থেকে মাত্রার দিকে, একটু মাত্রাটা বের করার চেষ্টা করি সবাই। মাত্রা আমরা আশা করি সবাই জানি মাত্রা কি। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে, যেটা আমরা গতি অধ্যায়ে সবাই আশা করি ভালো করে পড়ে আসছিলাম। তো এখানে কিন্তু কাজ ডাব্লিউ ইজ ইকাল টু এম এস, এখান থেকে আমি মাত্রাটা বের করার চেষ্টা করি ডাব্লিউ ইকাল টু এম এস থেকে। তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু যদি এম এস হয়, ভর, ভরকে ইংরেজিতে কি বলা হয়? মাস। তো ভরের মাত্রাটা হবে কি? এম। আর গতি অধ্যায় থেকে আশা করি সবাই পড়ে আসছি ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে কি? এল পার টি স্কোয়ার, এল পার টি স্কোয়ার। আর এখানে হচ্ছে এস, এস হচ্ছে সরণ, সরণের মাত্রা কি? আরেকটা এল। তাহলে আসে হচ্ছে এম, এল স্কোয়ার পার টি স্কোয়ার। অবশ্যই মাত্রার ক্ষেত্রে তোমরা যখন প্রতিপাদন করবা একটা তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করবা। তাহলে একটু খুব ভালো করে খেয়াল করে দেখবা এককের সাথে কিন্তু মাত্রার খুব ভালো একটা সম্পর্ক আছে। তুমি এখানে দেখো এই কেজিটা কার একক? ভরের একক। তাহলে ভরের মাত্রাটা কি? এম। এম স্কোয়ার মিটার স্কোয়ার, এটা অবশ্যই সরণের একক। তাহলে সরণের মাত্রা কি? এল স্কোয়ার। অপরদিকে এস স্কোয়ার, দ্যাটস মিন সেকেন্ড, এটা হচ্ছে কিসের একক? সময়ের একক। আর সময়ের মাত্রা কি? টি, টি স্কোয়ার। সুতরাং কেউ যদি ভালো করে এককটা জানো, এককের সাথে মাত্রা বের করে কিন্তু অনেক সহজ একটা বিষয়। তাই সুতরাং আশা করি কাজ সম্পর্কে তোমরা একটু হলেও আইডিয়া পাইছো, যেটা হচ্ছে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস অথবা এম এস। তবে একটা কথা খেয়াল রাখবা, যখন আমরা পরন্ত বস্তুর মেদ করব, অর্থাৎ উপর থেকে কোনো একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেব অথবা নিচ থেকে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে উপর দিকে উঠাবো, তখন কিন্তু এই সূত্রটা আরেকটু মডিফাই হবে। বিষয়টা কি? কৃতকাজ তখন পরন্ত বস্তুর ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু তখন হয়ে যাবে এম, আর তখন এটা হয়ে যাবে অবিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা জি হিসেবে জানি সবাই, এম জি। আর চলমান কোনো বস্তুর ক্ষেত্রে সরণ এস বললেও উপর থেকে নিচে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা উচ্চতা বা হাইট বলে থাকি, তখন এটা হয়ে যাবে কি? এইচ। অর্থাৎ কনফিউশন হওয়ার এখানে কোনো বিষয় নাই। তো কৃতকাজের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এফ এস যেমন সত্য, ডাব্লিউ ইকুয়াল টু এম এ এসও সেম বিষয়, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচও প্রায় সেম বিষয়। তবে সাধারণত তোমরা এই পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা বেশি করে থাকবা। অধিকাংশ ম্যাথ সলিউশন দেখবা কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এটা দেয়া আমাদের এসএসসি লেভেলে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে। তা আশা করি কাজ সম্পর্কে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে ওই বল ও বলের দিকে সরণ, এই বিষয়টা একটু সবাই একটু খেয়াল রাখো। বল এবং বলের দিকে সরণ, এই লাইনটার মধ্যে অনেকটা মাহাত্ম্য আছে, আমরা একটু পরে আলোচনা করব যে বলের দিকে সরণ দ্বারা কি বোঝানো হয়েছে। আশা করি বলের একক এবং বলের মাত্রা সম্পর্কে সবার পূর্ণ ধারণা হয়েছে। আরেকটা প্রশ্ন এখানে অনুধাবনমূলকে খুব বেশি আসে, তোমরা সবাই এগুলা খাতায় নোট করে নিবা। একটা প্রশ্ন বারবারই আসে যে দেখবা অনুধাবনমূলক এইভাবে আসে, 50 জুল কাজ বলতে কি বোঝো? কি বোঝো? 50 জুল কাজ বলতে কি বোঝো? আচ্ছা, তুমি এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি কাজের সূত্র হিসেবে কি জানো? কৃত কাজ সমান সমান বল গুণন সরণ। অর্থাৎ 50 জুল বলতে এমন একটা মানকে আমরা বোঝাচ্ছি যেন বল এবং সরণের গুণফল কত? 50। তাহলে সেক্ষেত্রে কৃতকাজের সূত্র যেহেতু আমরা জানি, এখানে যদি কেউ 50
নিউটন বল প্রয়োগ করো এবং এতে যদি কোনো একটি বস্তুর সরণ 1 মিটার হয় তাহলে 50 গুণন 1 50 1 50 অর্থাৎ 50 জুল কাজ হবে। অথবা কেউ যদি বলো এখানে আমি এটা দিয়ে করব না, আমি চেষ্টা করব 25 নিউটন বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় এতে যদি সরণ 2 মিটার হয় তাহলে 25 দুগুণে কত 50। অথবা কারো যদি এটাও ভালো না লাগে সে যদি ইচ্ছা করে 10 নিউটন বল প্রয়োগ করবে এবং বস্তুর সরণ যদি 5 মিটার হয় তবুও বল এবং সরণের গুণফল কত হবে 50। তো এইভাবে যে কোনো ইচ্ছাগুলো তোমার মনে যা মানে যেভাবে মনে চায় সেইভাবে তোমরা এটার উত্তর টানতে পারো। তাহলে আমি যদি সংজ্ঞা দিতে চাই এটার দ্বারা যে কোনো বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটির সরণ 1 মিটার হয় তবে যে কাজটি সম্পন্ন হবে তাকে 50 জুল কাজ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি 50 নিউটন বল প্রয়োগ করা হয় এবং এতে যদি বস্তুটি সরণ 1 মিটার হয় তবে যে কাজটি সম্পন্ন হবে তাকে আমরা বলবো 50 জুল। অথবা তুমি সংজ্ঞাটা চেঞ্জ করে দিতে পারো, কোনো বস্তুর উপর যদি 25 নিউটন, এটা দ্বারা যদি বলি 25 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি সরণ কত মিটার হয় 2 মিটার হয়, সরণ 2 মিটার হয় তবে যে কাজটি সম্পন্ন হবে তাকে 50 জুল কাজ বলে। এভাবে আমরা গতি অধ্যায়ে এবং বল অধ্যায়ে অনেকগুলো সংজ্ঞা দেখে আসছিলাম। আশা করি সবাই তোমরা এটা বুঝতে পারছো যে 50 জুল কাজ বলতে আসলে কি বোঝায়। তো আমরা সাধারণত কাজের অনেকগুলো সূত্র দেখব। তো প্রথমত আমরা এখানে কোনাতে একটু লিখে রাখি কাজের কি কি সূত্র আমরা শিখলাম। তাহলে কাজ W is equal to F S, অথবা এটাকে আমরা ভেঙে কি লিখেছিলাম M A S, অথবা লিখেছিলাম M G H। আচ্ছা আসো এখান থেকে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, ছোট ছোট কয়েকটি ম্যাথ। ধরো ছোট্ট একটি ম্যাথ, যেটা হচ্ছে ধরো সুজন ভর 50 কেজি, সে 20 কেজি ভরের একটি বস্তা নিয়ে 5 তলা বিল্ডিং এর ফ্লোরে পৌঁছালো। পাঁচতলা বিল্ডিং এর ফ্লোরে পৌঁছালো। প্রতি তলায় সিঁড়ির সংখ্যা 15টি। প্রতিটি সিঁড়ির উচ্চতা 12 সেন্টিমিটার। তো প্রশ্ন হচ্ছে সুজনের কৃত কাজ কত? আচ্ছা, তো এখানে সুজন কোন একটা বিল্ডিং এর উপর দিকে উঠছে, বিল্ডিং এর 5 তলা বিল্ডিং এর ফ্লোরে এসে পৌঁছাইছে। তো এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটাকে চুজ করতে পারি? আমি বলছিলাম যে পরন্ত বস্তু অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব? mgh। তো এখন দেখো তো কৃত কাজ বের করতে হলে w = mgh এই সূত্রটা যেহেতু প্রয়োগ করব, দেখো তো প্রত্যেকটা তথ্য তোমার এখানে আছে কিনা।
তুমি এখানে খেয়াল করে দেখার চেষ্টা করো কি কি দেওয়া আছে তোমার। দেখো দেওয়া আছে ভর কত কেজি, দেখো খেয়াল করে ভর দেখো। সুজনের ভর হচ্ছে কত কেজি, 50 কেজি। এবং সে যখন বিল্ডিং এর উপরে উঠছে সাথে কিন্তু 20 কেজি ভরের একটা বস্তা নিয়ে উঠছে, অর্থাৎ সে নিজের ওজনের পাশাপাশি 20 কেজি ওজনকেও উপর দিকে উঠাইছে। তাহলে তার প্রকৃত ভরটা কিন্তু শুধু 50 কেজি হবে না, সাথে যে 20 কেজির বস্তাটা সে উঠাইছে সেটাকে তার সাথে গণ্য করতে হবে। তাহলে প্রকৃত ভরটা হচ্ছে 50 কেজি যোগ হচ্ছে 20 কেজি, অর্থাৎ 70 কেজি। অপরদিকে একটু খেয়াল করি যে 5 তলা বিল্ডিং এর ফ্লোরে পৌঁছলো। আমরা একটু সবাই একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করব যে একতলার ছাদ, যেটাকে আমরা 2 তলার ফ্লোর বলে থাকি, অর্থাৎ প্রথম তলায় কিন্তু সাধারণত কোনো ধরনের সিঁড়ি থাকে না। অর্থাৎ সে 5 তলা বিল্ডিং এর ফ্লোরে পৌঁছাইছে, অর্থাৎ তাহলে কত তলার ছাদ সেটা সবাই আশা করি 4 তলা 5 তলা বিল্ডিং এর উপরে সবাই উঠছো। একটু খেয়াল করে দেখবা যে 5 তলা বিল্ডিং এর ফ্লোর মানে হচ্ছে 4 তলার ছাদ, অর্থাৎ 5 তলা বিল্ডিং এর ফ্লোরে উঠতে প্রকৃতপক্ষে আমার কয় তলার সিঁড়ি পার হতে হবে। খেয়াল করে দেখো 4 তলার সিঁড়ি পার হতে হবে, কেননা প্রথম তলাতে কোনো সিঁড়ি থাকে না। সুতরাং তোমরা একটু খেয়াল করবা, যদি কোনো একটা বিল্ডিং এর 5 তলা বা 10 তলা এভাবে উদাহরণ দেয়, যদি 5 তলা বিল্ডিং এর বা কোনো একটা বিল্ডিং এর ফ্লোরের কথা উল্লেখ থাকে, তাহলে সবসময় খেয়াল করবা যে সেখানে ফ্লোর যদি উল্লেখ থাকে 5 তলার ফ্লোর মানে সেটা হচ্ছে 4 তলার ছাদ। তখন তুমি বিল্ডিং এর সিঁড়ির সংখ্যা যখন গণনা করবা অবশ্যই 1 কম ধরতে হবে, অর্থাৎ 5 তলা বিল্ডিং এর ফ্লোর অর্থাৎ 4 তলার ছাদ যেহেতু, তাহলে 4 গুণন প্রতি তলায় সিঁড়ি কয়টি, 15টি। তাহলে মোট সিঁড়ির সংখ্যা তার কত। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু উচ্চতার একটা বিষয়, তাহলে উচ্চতা হিসেবে আমরা বলতে পারি উচ্চতা ইজ ইকুয়াল টু, যদি বলি যে 5 তলার ফ্লোর দ্যাটস মিন 4 তলার ছাদ 4 দ্বারা গুণ হবে, আর প্রতি তলার সিঁড়ির সংখ্যা কতটি, 15টি, 15। তাহলে মোট সিঁড়ির সংখ্যা 60টি। এখন যদি আমাকে এখানে 5 তলার ছাদ বলতো তখন কিন্তু আমি এখানে 4 ধারা গুণ না করে 5 ধারাই গুণ করতাম। কেন, 5 তলার ছাদ মানে 5 তলার যদি ছাদের কথা বলতো তাহলে সেটা 6 তলার ফ্লোর হয়ে যেত। তো সুতরাং কতটি সিঁড়ি আছে, 60টি। সিঁড়ির সংখ্যা যদি বলি, সিঁড়ির সংখ্যা 60টি। আচ্ছা, প্রতিটি সিঁড়ির উচ্চতা কত, 12 সেন্টিমিটার। তাহলে মোট উচ্চতা কত দাঁড়ায়, মোট উচ্চতা 60 গুণন কত, 12, তাহলে আসে কত, 720 মিটার, 720 সেন্টিমিটার, সরি, কারণ প্রতি সিঁড়ির উচ্চতা ছিল 12 সেন্টিমিটার। তাহলে মোট আসে হচ্ছে 720 সেন্টিমিটার। আমরা সাধারণত জানি প্রত্যেকটা ম্যাথ সমাধানের পূর্বে তাদের মৌলিক এককে প্রকাশ করতে হয়, তাহলে সেন্টিমিটার দ্বারা ম্যাথ হবে না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে মিটারে প্রকাশ করব। তাহলে 720 ভাগ 100, 7.2 মিটার। আর আমরা সবাই অভিজ্ঞ সূত্রণ জি এর মান তো জানি, সবার মুখস্থ, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে সুজনের কৃত কাজ কত, আমরা সবাই জানি সুজনের কৃত কাজ কোন সূত্রটা করব আমরা, W ইজ ইকুয়াল টু mgh দ্বারা। সুজনের কৃত কাজ W ইজ ইকুয়াল টু mgh, অর্থাৎ এক্ষেত্রে ভর কত, 70 কেজি। জি এর মান সবাই মুখস্থ জানি 9.8, উচ্চতা হচ্ছে 7.2। তাহলে মোট কৃত কাজ কত আসে, 4039.2। সরি, 4939.2
2 জুল। তো এই ক্ষেত্রে আশা করি সবাই বুঝতে পারছো যে এই কৃত কাজটা কিভাবে বের করতে হয়েছে। যেহেতু পরন্ত বস্তু সরি এখানে কোন একটা বিল্ডিং এর নিচতলা থেকে উপরতলায় উঠছে, সুতরাং এখানে পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর মতো আমরা MgH ব্যবহার করছি। আশা করি এই সূত্র এবং সূত্র দ্বারা ম্যাথটা সবাই বুঝতে পারছো। সুতরাং এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, যদি কোনো একটা বিল্ডিং এর উচ্চতা দেওয়া থাকে, তো এই ক্ষেত্রে সবাই একটু সাবধান হবা কি বিষয়ে। যদি বিল্ডিং এর ছাদের কথা বলে, তাহলে যে কয়তলা বিল্ডিং এর কথা উল্লেখ করবে তুমি সিঁড়ির সংখ্যা তাকে দিয়ে গুণ করবা। কিন্তু যদি ফ্লোরের কথা বলে সেখান থেকে 1 কম ধরবা। এইখানে এই ম্যাথটাই যদি ফ্লোরের পরিবর্তে ছাদ উল্লেখ থাকতো, আমি এখানে 5ই ব্যবহার করতাম। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী বিষয়ে একটু মনোযোগ দেই। কাজ। আচ্ছা, প্রথমে তো আমরা কাজের যখন সংজ্ঞা শিখছিলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, যে বলের দিকে সরণ, বল প্রয়োগ করা হবে এবং সেই বলের দিকে যদি সরণ হয়, তো বলছিলাম যে বল এবং ওই বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। এক্ষেত্রে এই বিষয়টাকে একটু মনোযোগ দিই সবাই। ধরো উদাহরণস্বরূপ এখানে একটা বল আছে, এই বলের মধ্যে আমি এখান থেকে 1 পরিমাণ বল প্রয়োগ করলাম। তো প্রয়োগ করার ফলে আমরা অনেক সময় দেখবো কোন একটা বলের যদি ঠিক মাঝ বরাবর আমরা আঘাতটা করি, তো বরাবর সোজা যাবে। কিন্তু যদি কোন একটা কোণা বরাবর কোন একটা বলের কোণাতে আঘাত করি, দেখবা বলটা সোজা না গিয়ে হয়তো বাম দিকে অথবা ডান দিকে ঘুরে গেছে। তাহলে ধরো এখানে বলটা জাস্ট একটু কোণাতে আঘাত করছে, এর ফলে কি হয়েছে, 1 পরিমাণ বল প্রয়োগ হলো, বলটা প্রয়োগ হয়েছে এই দিক, তো বস্তুটার সরণটা কিন্তু এদিকে হওয়ার কথা ছিল, কিন্তু এদিকে না হয়ে বস্তুটা সরণ করছে কোন দিক, ধরো এদিক থেকে এদিক চলে গেছে। আর এখানে একটা অবশ্যই কোণ উৎপন্ন করে যাবে, এই কোণটা মনে করা হচ্ছে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে বলটা এদিক চলে গেছে। আচ্ছা, এদিকে ধরো x পরিমাণ সরণ ঘটছে, তাহলে কৃতকাজের সংজ্ঞা থেকে জানি বল গুণন সরণ, এখানে প্রয়োগকৃত বল হচ্ছে F, আর এখানে বস্তুটা সরণ ঘটছে কত, x। তাহলে F এবং x এর গুণ করলে তো কৃতকাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু না। এক্ষেত্রে বলটা প্রয়োগ করা হয়েছিল কোন দিক বরাবর, সরণটা তার উল্টা দিকে অন্য দিকে হয়েছে। এই সরণ এবং বলের গুণ করলে আমরা কৃতকাজ পাবো না। অর্থাৎ বলটা যে দিকে প্রয়োগ করবা সরণটা ওই দিকেই ঘটতে হবে। তো আমরা এই ক্ষেত্রে কি করি, যদিও বলটা সোজা না গিয়ে একটু বেঁকে গেছে, তখন আমরা এখান থেকে বরাবর যদি একটা রেখা নিচের দিকে টানি, টানার ফলে এইখান থেকে ধরো এটা যদি আমি ও অংশ ধরি, এটা যদি এ অংশ ধরি, এটা হচ্ছে বি অংশ, তো ও এ অংশটাকে অবশ্যই আমার ও বি অংশে কনভার্ট করতে হবে। অর্থাৎ ও এ অংশ যতই হোক না কেন ওর দ্বারা আমরা কোনো কাজ খুঁজে পাবো না। অর্থাৎ এটা একটা ত্রিভুজের সাথে কল্পনা করলে দেখতে পাবা, এটা হচ্ছে অতিভুজের মতন, এটা হচ্ছে ভূমির মতন। অর্থাৎ এই অতিভুজটাকে আমাকে অবশ্যই ভূমিতে কনভার্ট করতে হবে। এটা দেখবা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন দেখতে পাবা এগুলা অভিক্ষেপের অনেকগুলো ম্যাথ আমরা করব। অর্থাৎ সরণ এদিকে ঘটলেও এর অভিক্ষেপটা সামনের দিকে এইটুকুন কত, এটাতে কনভার্ট করে তারপর তোমার কাজ বের করতে হবে। আমরা সবাই মোটামুটি জানি এখানে উৎপন্ন কোণ যদি থিটা হয়, আমরা একটা সূত্র সবাই শিখছিলাম cos থিটা ইকুয়াল টু, সবাই মোটামুটি ত্রিকোণমিতিতে পড়ে আসছি যে কক্ষে ভূত আছে, অর্থাৎ ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে কি OB আর অতিভুজটা হচ্ছে কি OA। একটু আমরা যদি আড়াআড়ি গুণ করি এভাবে, তাহলে OB ইজ ইকুয়াল টু OA cos থিটা। এখন ও এর মানটা যদি x হয়, তাহলে x ইন্টু cos থিটা। অর্থাৎ এই অংশটাই হচ্ছে, অর্থাৎ এই OB অংশের মান যে x cos থিটা আসলো, এই O থেকে B অংশের x cos থিটা, এটাই হচ্ছে OA এর উপাংশ, OA এর অভিক্ষেপ বলতে পারি আমরা। অর্থাৎ সরণ এটা এদিক না করে যদি বরাবর ঘটতো, তাহলে এই সরণটার উপাংশ কত আসতো, x cos থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা কৃতকাজের সূত্র যদি আমরা আবার ব্যবহার করি, কৃতকাজ W ইজ ইকুয়াল টু এফ এস। তো এই ক্ষেত্রে সরণটা কিন্তু এটা হচ্ছে আমার এস, যেটাকে বলি এই এসটা। তাহলে এসটার সূত্রটা যদি আমরা এইভাবে ধরি, ওবিজেকে যদি আমি এস ধরি, তাহলে এস এর ক্ষেত্রে আমরা এস এর পরিবর্তে সেখানে কি ব্যবহার করব, x cos থিটা।
তাহলে এফ তার সাথে আসবে কি এক্স কস থিটা। অর্থাৎ যদি কখনো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটার সরণ বল প্রয়োগের দিকে না হয়ে অন্য দিকে হয়, তখন আমরা সাধারণত এই সূত্রটা অ্যাপ্লাই করব। অর্থাৎ এই সূত্রটা এমনভাবে বানানো আছে যে এই সূত্রের মধ্যে তুমি যদি মান বসাই দাও, বলের দিকে সরণটা অটোমেটিক এখানে চলে আসবে এবং তার সাথে বলের গুণ করলে কৃত কাজটা পেয়ে যাবে। তাহলে আমরা কাজের সূত্র আরেকটা ব্যবহার করতে পারি, ডাব্লিউ ইজ ইকাল টু এফ এক্স কস থিটা। এফ এক্স কস থিটা। অর্থাৎ এটা কখন ব্যবহার করব? যখন কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ বলের দিকে না হয়ে অন্য দিকে হয়, তখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স কস থিটা সবাই ব্যবহার করার চেষ্টা করব। তাহলে একটা উদাহরণ দেই যদি আমরা, অর্থাৎ ধরো এখানে একটা বল, সেই বলের উপর যদি 20 নিউটন বল প্রয়োগ করা হয়, তো 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটার সরণটা বরাবর হবার কথা। ধরো কোনাতে লেগে বস্তুটার সরণ এদিক থেকে এদিক হয়ে গেছে 10 মিটার, 10 মিটার, এবং কি এখানে ভূমির সমান্তরালের সাথে ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বরাবর এদিকে গেছে। তো এই ক্ষেত্রে যদি আমাকে প্রশ্ন করে কৃত কাজ কত, তো এই ক্ষেত্রে কৃত কাজ আমি কোন সূত্রে অ্যাপ্লাই করব? ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এক্স কস থিটা। এখানে কৃত কাজ কত? এখানে প্রয়োগকৃত বল এফ কত? এফ হচ্ছে 20 নিউটন। এক্সটা কত? সরণটা বরাবর নয় ওইদিকে কত মিটার? 10 মিটার। আখের উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স কস থিটা, 20 ইন্টু 10 ইন্টু কস 30। তোমরা তো সবাই ক্যালকুলেটরে মানটা বসায় দাও, তাহলে কত আসে দেখি। (173.205 জুল। সাধারণত আমরা কৃতকাজের অনেকগুলো একক পাইছিলাম, কিন্তু আমরা যখন ম্যাথ করব, ম্যাথের উত্তর সবাই চেষ্টা করব জুলে প্রকাশ করতে, সবাই জুলে প্রকাশ করার চেষ্টা করব। তো এক্ষেত্রে কৃতকাজ কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স কস থিটা ব্যবহার করলে আসতে কত? 173.205 জুল। আশা করি সবাই বুঝতে পারছো। এক্ষেত্রে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, কারণ সাধারণত কাজ 3 রকম হতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ বা শূন্য কাজ। এই কাজ কখন ধনাত্মক হবে, কাজ কখন ঋণাত্মক হবে, কাজ কখন শূন্য হবে, সেটা টোটালি ডিপেন্ড করে কিন্তু এই কস থিটার উপর। এখন আমরা বোঝার চেষ্টা করব কাজ কখন ধনাত্মক হয়, কাজ কখন ঋণাত্মক হয়, অথবা কাজ কখন শূন্য হয়, এই বিষয় নিয়ে। আমরা সবাই জানি মোটামুটি cos থিটার মান, cos থিটার মান যদি আমি বলি, যত বাড়ে থিটা ডিগ্রির মান যত বাড়ে cos এর মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যেমন আমরা সবাই জানি cos 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। একটু খেয়াল করি এই মানের গুলো দেখে। cos 0 ডিগ্রি মান মোটামুটি আমরা সবাই জানি হচ্ছে 1। cos 30 ডিগ্রি মান আমরা মোটামুটি সবাই জানি √3/2। 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। 90 ডিগ্রি মান হচ্ছে 0। cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। সবাই একটু খেয়াল করে দেখবো যে cos এর সর্বোচ্চ মান কত? 0 ডিগ্রিতে। তুমি এদিকে সামনের দিকে যত ডিগ্রির মান যত বাড়াবা cos থিটার মান তত কমবে। যেমন ধরো √3/2, এটাকে যদি আমরা ভেঙে লেখার চেষ্টা করি, এটার মান হচ্ছে 0.866।
তারপর যদি বলে 1/√2, 1/√2 এর মান হচ্ছে এর মান হচ্ছে 0.707। হাফের মান আমরা সবাই জানি 0.5। তো দেখা যাচ্ছে এখান থেকে যদি ধরি, তো থিটার মান যত বৃদ্ধি পাচ্ছে, কস থিটার মান যতই বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে এর মান আস্তে আস্তে কমতেছে। এটা তো জিরো, এটা তো নেগেটিভ হয়ে গেছে। তাহলে এই থিটার উপরে ডিপেন্ড করে হচ্ছে কোন একটা কাজ কখন ধনাত্মক, কখন ঋণাত্মক, কখন শূন্য। যেমন ধরো এই থিটার মান সর্বনিম্ন যখন থাকবে, সব থেকে যখন আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, ধরো এখানে যদি বল প্রয়োগ করি, ধরো F পরিমাণ বল প্রয়োগ করি এবং এই বস্তুটা যদি সরণ বরাবর এই দিকে ঘটে, তাহলে বল প্রয়োগ করা এবং তার সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তো ধরো এখানে বল প্রয়োগ করছে এদিকে, সরণটা করছে এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তখন কজের সর্বোচ্চ মান হবে কত? 1। তখন আমরা যদি বলি 0 ডিগ্রি হলে কৃত কাজ কত আসবে? কৃত কাজ W ইকুয়াল টু Fx cos থিটা। এখন F এবং তার সাথে থাকবে হচ্ছে x, আর cos কত ডিগ্রি? cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে যদি 1 হয় তাহলে আমরা W ইকুয়াল টু Fx ব্যবহার করতে পারি, তো সর্বোচ্চ একটা মান আসবে। ধরো আমি এখানে একটা মান দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো এক্ষেত্রে যদি আমি 20 নিউটন বল প্রয়োগ করি এবং এদিক বরাবর যদি সরণটা ধরো 10 মিটার হয় এবং মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ হয়েছে বস্তুর সরণটা বরাবর সেদিকেই হয়েছে। তাহলে এখানে সরণটা ঘটছে কত? 20 মিটার। তা বল প্রয়োগ হয়েছে আমার হচ্ছে 20 নিউটন। তাহলে 20 নিউটন এবং 10 মিটার যদি সরণ ঘটে তাহলে কৃত কাজ কত আসবে আমার? 200 জুল। ধরো এখন এই বস্তুর উপর বল 20 নিউটন বল প্রয়োগ করার পরে 10 মিটার সরণ যদি বরাবর না হয়ে ধরো এদিক থেকে যায়, ধরো এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি সেই 10 মিটারই সরণ ঘটতো, আমার বল সেম, সরণটাও সেম, কিন্তু বরাবর না হয়ে ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি করে, তাহলে ওই ক্ষেত্রে আমার কৃত কাজ কি আসতো? দেখো আবার পরের ক্ষেত্রে যদি দেখানোর চেষ্টা করি, W ইকুয়াল টু Fx cos থিটা। তাহলে Fটা কত নিউটন? 20 নিউটন। এক্সটা কত? কতটুকু সরছে? 10 মিটার। আর cos থিটাটা কত? cos 30। দেন কি আসে দেখো, সবাই একটু করে দেখার চেষ্টা করো। 20 cos 30 আসে হচ্ছে 173, 173.20 জুল। এখন যদি আমরা এই অ্যাঙ্গেলটা আরো বাড়ানোর চেষ্টা করি, ধরো 60 ডিগ্রি, উদাহরণস্বরূপ ধরো এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেছে এই দিক থেকে, সরণ তোমার ওই 10 মিটারই মনে করো, ধরো এখানে উৎপন্ন কোণটা 60 ডিগ্রি। দেখো তখন কৃত কাজ কত? 60 ডিগ্রি হলে কৃত কাজ W ইকুয়াল টু Fx cos, তখন 60 ব্যবহার করবা, 20 ইন্টু 10 ইন্টু cos 60। তখন দেখার চেষ্টা করো তো কত আসে? 20 ইন্টু 10 ইন্টু cos 60, ভ্যালুটা আসছে 100 জুল। তো এক্ষেত্রে কি বুঝতে পারলাম আমরা? থিটার মান যত বৃদ্ধি পাচ্ছে কাজ তত কমতেছে। যেমন থিটার মান যখন 0 ডিগ্রি ছিল তখন কাজ ছিল 200 জুল। থিটা এর মান যখন আমি 30 ডিগ্রি করলাম তখন কাজ হয়েছে 173.20 জুল। থিটার মান যখন আরো বাড়ায় 60 ডিগ্রি করলাম তখন কাজ হয়ে গেল কি? 100 জুল। এবং এই থিটার মান যদি তুমি 90 ডিগ্রিতে নাও, বড় ধরো বল প্রয়োগটা এসেছে থিটার মান ধরো 90 ডিগ্রি বরাবর এদিক, তখন দেখো বেসিক্যালি কৃত কাজ কত? তখন দেখো কৃত কাজ যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তো থিটা ইজ ইকুয়াল টু Fx cos 90 আমরা যদি ব্যবহার করি 20 ইন্টু 10 ইন্টু cos 90, cos 90 এর মান হচ্ছে 0। তাহলে মোটামুটি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো এই সবগুলোর গুণফল কত আসে? 0 জুল। মানে কোনো কাজই হয় নাই। অর্থাৎ আমরা এইটুকু বুঝতে পারলাম, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং সেই বস্তুর সরণ যদি বরাবর হয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়।
আর যদি মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রিতে আসে তখন কাজ কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। এবং এটা খেয়াল করবা, এই 90 ডিগ্রি থেকে যদি বেশি হয় থিটার মান, তখন দেখবা কাজ নেগেটিভ আসবে। আমরা সবাই মোটামুটি জানি cos 90 এর পরে যে কোনো 100, 110, 120, 150 যত মান তুমি আগাবা দেখবা থিটার ভ্যালু বা cos থিটার ভ্যালু নেগেটিভ আসতেছে। ধরো আমরা এখান থেকে আরেকটা উদাহরণ নেই। যদি এই ক্ষেত্রে বল প্রয়োগ করার ফলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হতো, তাহলে কৃত কাজ কত আসতো? ধরো বল ওই 20 নিউটন এবং সরণটা 10 মিটারই। সরণ বলতে মানে কতটুকু সরছে এটা। অর্থাৎ তখন যদি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে, 180 ডিগ্রি হলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স কস থিটা। এফ হচ্ছে 20, এক্স হচ্ছে 10, কস 180। তুমি ক্যালকুলেটরে বসে গুণ করে দেখো, এটার মান আসবে হচ্ছে 20 ইন্টু 10 ইন্টু cos 180 মাইনাস 200 জুল। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? কাজটা কিন্তু নেগেটিভ চলে আসছে। অর্থাৎ কখনো কাজ বেশি হবে, কম হবে, অথবা কাজ কোথায় সর্বোচ্চ, কোথায় সর্বনিম্ন বা কোথায় ঋণাত্মক, এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে এই উৎপন্ন কোণের উপর, অর্থাৎ থিটার উপর। তাহলে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে এই সূত্র দেখবা, এবং এটা এসএসসি লেভেলের পরেও তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে অনেক সাহায্য করবে এই সূত্রটা। তাহলে এই থিটার উপর ডিপেন্ড করতেছে কি আমার কাজের ধরন, কাজটা কি ধনাত্মক, কাজটা কি শূন্য, না কাজটা ঋণাত্মক, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপর? উৎপন্ন কোণ থিটার উপরে। তাহলে আমরা এখান থেকে এই আলোচনা থেকে একটা জিনিস সবাই লিখতে পারি, সিদ্ধান্তটা এইভাবে নিতে পারি যে থিটা এর মান যখন 0, থিটার মান যখন 0, তখন কাজ সর্বোচ্চ, কাজ সর্বোচ্চ হবে, সর্বোচ্চ পরিমাণ কাজ হবে। এই থিটা এর মান যখন 90 ডিগ্রি তখন কাজ শূন্য। থিটা এর মান যখন 180 ডিগ্রি তখন কাজ ঋণাত্মক দিক থেকে সর্বনিম্ন, বা তখন কাজ ঋণাত্মক, বা আমরা এটা বলতে পারি ঋণাত্মক সর্বনিম্ন। ধনাত্মক দিক থেকে সর্বোচ্চ কত? 0 ডিগ্রিতে। ঋণাত্মক দিক থেকে সর্বনিম্ন কত? 180 ডিগ্রিতে। আর কাজ কখন কি হয়? শূন্য হয় 90 ডিগ্রিতে। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝি, কাজ কখন ধনাত্মক হবে? কাজ যখন এই থিটা এর ভ্যালুটা 0 ডিগ্রির থেকে বড় অথবা 0 ডিগ্রির সমান এবং 90 ডিগ্রির থেকে ছোট, তখন কাজটা ধনাত্মক। 90 এ চলে গেলে কিন্তু কাজটা ঋণাত্মক হয়ে গেল। এখানে 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রি থেকে বড়, এই সমান চিহ্নটা সবাই একটু খেয়াল রাখবা, এই জায়গাটাতে স্টুডেন্ট সব থেকে বেশি ভুল করে। তাই এখানে কাজ কখন ধনাত্মক হবে? যখন এই থিটার ভ্যালু 0 ডিগ্রি অথবা 0 থেকে বড়। কারণ আমরা একটু আগে দেখে আসছি 0 তে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়, 0 ডিগ্রি থেকে বেশি অথবা 0 ডিগ্রি সমান এবং 90 থেকে ছোট, তখন কাজটা কি? ধনাত্মক। আর যদি এই থিটার ভ্যালুর শূন্য কাজ, থিটা এর ভ্যালুটা যদি 0 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তখন কাজটা কি? শূন্য কাজ। এবং ঋণাত্মক কাজ কখন হবে? ঋণাত্মক কাজ কখন হবে? যখন এই থিটা এর ভ্যালুটা 90 থেকে বড় অথবা 180 থেকে ছোট অথবা 180 সমান। এই ক্ষেত্রে কাজটা কি পাবা? তোমরা ঋণাত্মক পাবা। তাহলে এই ক্ষেত্রে 90 থেকে বড় হতে হবে, 180 থেকে ছোট অথবা 180 সমান। তো এই শর্তটা খুব ভালো করে দেখার চেষ্টা করি, এই শর্তটা প্রায়শই পরীক্ষায় আসে। এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে মনে রাখবা, তাহলে কৃত কাজ কখন সর্বোচ্চ হয়? যখন বল প্রয়োগ করা, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর বল আমরা প্রয়োগ করব
এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটা যদি বল প্রয়োগের দিকে বরাবর সরণ হয়, অর্থাৎ মধ্যবর্তী কোণটা যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ কাজ আমরা পাবো। আর কখন শূন্য পাবো? বল প্রয়োগ করলাম এই দিক, বস্তুটা সরণ ঘটলো উপরের দিক 90 ডিগ্রিতে, তখন কাজ কত? তখন কাজ শূন্য। এবং যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এদিক, এবং বস্তুটার সরণ এদিক না করে উল্টা নিচ পিছনের দিকে হয়, অর্থাৎ অভ্যন্তরীণ কোণ যদি 180 হয় অথবা 90 থেকে বেশি হয়, তখন কাজটা কি হবে? নেগেটিভ কাজ। একটা উদাহরণ আমরা সবাই একটু দেখার চেষ্টা করি। আমরা সবাই ছোটবেলায় সাইকেল যখন চালাতাম, সাইকেলের হাতের দ্বারা পাম্প করা হতো, পাম্প করে সাইকেলের ভিতরে হাওয়া ঢোকাইতে হতো। ধরো এখানে একটা উদাহরণ বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা সাইকেলের পাম্প দেওয়ার যন্ত্র। কি করা হয়? এখান থেকে একটা তার বের হয়ে থাকে, তারটা আমরা সাইকেলের রিংয়ের মতো পুশ করি। অর্থাৎ যখন কোন একটা মানুষ এখানে হাত দ্বারা এটাকে চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করলে বলটা প্রয়োগ হচ্ছে কোন দিক? নিচের দিক, এফ পরিমাণ। সরণটা ঘটেছে কোন দিক? নিচের দিক, কাজটা পজিটিভ। কিন্তু ধরো একজন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি, যার ভর হচ্ছে, ধরো এখানে একটু বোঝার চেষ্টা করো, ধরো 60 কেজি, সে নিচের দিকে, সে ভারী মানুষ, নিচের দিকে পাম্প এখানে পুশ করে নিচের দিকে হাওয়া ব্লো করলো। ঠিক তখন নিচের দিকে সে যখন চাপ দিয়ে ধরে আছে মনে করো, ঠিক এমন তো অবস্থায় যদি সে এটা নিজে ছেড়ে দিয়ে, ছোট্ট একটা বালক যার ভর মনে করো 15 কেজি, 15 কেজি, তাকে যদি আটকাতে দেওয়া হয়, তখন কি হবে? বালকটা কিন্তু বল নিচের দিকে প্রয়োগ করবে, সে ধরো হাত দিয়ে চাপটা ধরে আছে, কিন্তু এটা শক্ত হওয়ার কারণে বা নিচের হাওয়াটা উপর দিকে ধাক্কা দিয়ে বালকটাকে উল্টো দিকে উপর দিকে উঠে ফেলতে পারে না। তখন তাহলে বালকটা বল প্রয়োগ করবে কোন দিক? ধরো নিচের দিক, কিন্তু জিনিসটা কোন দিকে উঠে যাবে? উপরের দিক। তাহলে বালকের প্রয়োগকৃত বল এবং বলের ফলে বস্তুটার সরণ মধ্যবর্তী কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি। তখন এই বালকের কাজটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন নিজে বলটা প্রয়োগ করলো, বলটা যেদিকে প্রয়োগ করছে সরণটা ওইদিকেই করছে, দেন কাজটা পজিটিভ ছিল। কিন্তু যখন এই বড় ব্যক্তিটা নিজের শরীরে একটা বালককে সেখানে দাঁড় করাইলো, বালকের ভর বা শক্তি কম হওয়ার কারণে বালক কিন্তু বলটা নিচের দিকে প্রয়োগ করছে, কিন্তু বস্তুটা সরণ হয়ে যাবে কিন্তু উপরের দিক। তো এক্ষেত্রে কাজ হয়ে যাবে কি? ঋণাত্মক। তাহলে কখন কাজ ধনাত্মক হয়, কখন কাজ ঋণাত্মক হয়, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে কাজের আমরা দুইটা সূত্র নিয়ে আজকে কথা বলছি, যেটা হচ্ছে কৃত কাজ W = FS, অথবা এটাকে ভেঙে লিখলে FS MS অথবা MGH, আর W = FX cos θ। এই সূত্র সম্পর্কে আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে কাজের আমরা আরো কয়েকটা সূত্র নিয়ে যদি একটু কথা বলি, আমরা কাজ, শক্তি, উপপাদ্য, আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। কাজ, শক্তি, উপপাদ্য। মানে কাজ, শক্তি, উপপাদ্যটা কি? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করব। কৃত কাজ = গতি শক্তির পরিবর্তন, অথবা বিভব শক্তির পরিবর্তন। দুটো দিয়েই করা যায়, বিভব শক্তির পরিবর্তন। এখন আমরা মোটামুটি সবাই জানি গতি শক্তির সূত্রটা হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটাকে বলি EK = ½ mv²। এটা আমরা সামনে ডিটেলসে আলোচনা করব। শুধু এটা জেনে রাখো যে ½ mv², এটা গতি শক্তির সূত্র, আমরা এটা নিয়ে সামনে ডিটেলসে আলোচনা করব। এবং বিভব শক্তির সূত্রটা হচ্ছে mgh। আমরা সামনে এই বিষয়ে বিস্তারিত জানবো। আপাতত এখানে জেনে রাখো যে
গতিশক্তির সূত্র হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আর এই গতিশক্তির পরিবর্তন দ্বারা কৃত কাজ কিভাবে বের করতে হয় এটা একটা উদাহরণ দেখো সবাই। ধরো এখানে একজন খেলোয়াড় আছে, ধরো তোমরা ফুটবল আশা করি সবাই বলছো, এর নাম হচ্ছে মেসি। সামনে একটা বল ছিল, যে বলের ভরটা হচ্ছে ধরো 200 গ্রাম। এখন এই 200 গ্রাম বরের ভরটাকে যদি মেসি সামনের দিকে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে, মেসি বলটাকে সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে। তো এইখানে ধরো ছিল হচ্ছে ধরো রোনালদো, বলটা রোনালদোর পায়ে গেছে, পায়ে যাওয়ার পর রোনালদো বলটাকে সে আরেক দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে কিক করছে। তাহলে মেসি বলটাকে কত বেগে দিছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। কার দিকে? রোনালদোর দিকে। এন্ড রোনালদো করছে কি, সে বলটাকে রিসিভ করে নাই, সে রিসিভ না করে সরাসরি 20 মিটার পার সেকেন্ড বেগে আরেক দিকে, ধরো গোল পোস্টের দিকে, ধরো এখানে গোল পোস্ট আছে, গোল হবে কিনা, ধরো এখানে গোল পোস্ট আছে, তা গোল পোস্টের দিকে সে কিক করছে। এখন প্রশ্ন হচ্ছে রোনালদো কর্তৃক কৃত কাজ কত? এখানে প্রশ্ন হচ্ছে কর্তৃক কৃত কাজ কত? এখন আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে জানছি, সবাই জানছে যে কৃত কাজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন। অর্থাৎ যখন মেসি বলটাকে কিক করছে তখন তার মধ্যে কতটুকু শক্তি ছিল, তারপর আমরা দেখব রোনালদোর কাছে যখন বলটা গেছে সে বস্তুটার গতি শক্তি কত বাড়াইছে বা কত কমাইছে বা কতটুকু বৃদ্ধি করছে, এই বৃদ্ধিটাকে আমরা বলবো কি কৃত কাজ। আচ্ছা দেখো, মেসি কর্তৃক গতি শক্তিটা কত আসে দেখো, গতি শক্তি ইকে অফ মেসি হাফ এম ভি স্কয়ার। এটা খেয়াল করো, বলটার ভর ছিল কত? এম ইকুয়াল টু 200 গ্রাম। খেয়াল করো 200 গ্রাম ছিল, গ্রামে তো আর ম্যাথ করতে পারবে না, এটাকে অবশ্যই তোমাদের কেজিতে রূপান্তর করতে হবে। 1000 দ্বারা ভাগ করে আমরা 0.2 কেজিতে নিয়ে গেলাম। আচ্ছা মেসি যে বলটাকে কি করছিল, মেসির ব্যাগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। ভি অফ মেসি 10 মিটার পার সেকেন্ড। এখন মেসির কতটুকু কাজ হয়েছে, শক্তি কতটুকু হয়েছে প্রয়োগ করছে এখানে? হাফ এম ভি স্কয়ার। এম হচ্ছে 0.2 আর ভি হচ্ছে 10 স্কয়ার। তাহলে সবাই একটু করে দেখার চেষ্টা করি। এটা আসছে হচ্ছে 10 জুল। তো মেসি কর্তৃক এখানে কতটুকু শক্তি প্রয়োগ করা হয়েছে? 10 জুল। সবাই এটা করে দেখো তো আরেকবার। 0.5 ইন্টু 0.2 ইন্টু 10 স্কোয়ার। আচ্ছা 10 জুল। অপরদিকে বলটা যখন রোনালদোর কাছে গেছে সে কিন্তু তার মধ্যে আরো বেশি বেগে আঘাত করছে, তাহলে কর্তৃক গতি শক্তি ইকে অফ আর, আর দ্বারা আমরা রোনালদোকে বোঝানোর চেষ্টা করতেছি, হাফ এম ভি স্কয়ার। এখানে ভি অফ আর কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে আমরা বলতে পারি হাফ ইন্টু 0.2, একই বল কিন্তু 20 স্কয়ার। তাহলে এটার মান আসে কত? 40 জুল। তাহলে এখানে রোনালদো কর্তৃক কৃত কাজ, মেসির কাছে যখন বলটা ছিল সে কত জুল শক্তি প্রয়োগ করছিল? এক্ষেত্রে 10 জুল। আর রোনালদোর কাছে যাওয়ার পর সেটা কত হয়েছে? 40 জুল।
এক্ষেত্রে রুনান্তর কৃত কাজ কত, এখানে গতি শক্তির কতটুকু পরিবর্তন হয়েছে এটা খেয়াল করার চেষ্টা করো। মেসির কাছে থাকা অবস্থা ছিল 10 জুল, রোনালদোর কাছে যাওয়ার পরে কত হয়েছে 40 জুল। তাহলে আগে ছিল 10, এখন হচ্ছে 40, তাহলে কতটুকু পরিবর্তন হলো, পরিবর্তন হয়েছে 30 জুল। বিয়োগ করলে আমরা পেয়ে যাব এই যে কতটুকু শক্তির পরিবর্তন করলো, এই শক্তির পরিবর্তনটাকে আমরা কৃতকাজ হিসেবে ধরতে পারি। তাহলে এখন রোনালদোর কৃতকাজ কাজ ইকুয়াল টু 40 মাইনাস 10, দ্যাটস মিন 30 জুল। তাহলে এক্ষেত্রে রোনালদোর কৃতকাজ কত আসলো 30 জুল। তাহলে আমরা কৃতকাজের সূত্র আরেকটা লিখতে পারি, কৃতকাজ W ইজ ইকুয়াল টু, এক কথায় যদি বলি শক্তির পরিবর্তন, সেটা তুমি গতি শক্তি অথবা বিভব শক্তি যে কোনো দিয়ে করতে পারো। শক্তির পরিবর্তন, বা এই সূত্রটাকে যদি আমি সংক্ষেপে এইভাবে লেখার চেষ্টা করি, হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার। এক্ষেত্রে v2 দ্বারা আমি রোনালদোর ব্যাগকে বোঝানোর চেষ্টা করছি, আর v1 দ্বারা মেসির ব্যাগটা অর্থাৎ 10 মিটার পার সেকেন্ডে বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ যে ব্যক্তির কাছে পরে বলটা যাবে বা কোনো একটা বস্তু যাবে সেটাকে তুমি v2 বলবা, আর যার কাছে যে প্রথমে আঘাতটা করবে সেটা হচ্ছে v1। তুমি এইভাবেও ম্যাথটার সলিউশন করতে পারো। যেমন মেসি এবং রোনালদোর ম্যাথটা যদি এখানে কেউ বসায় দাও, এখানে 20 স্কোয়ার আর এখানে যদি কেউ 10 স্কোয়ার বসায় দাও, তবুও ম্যাথটা হয়ে যাবে। আশা করি সবাই কাজের সূত্র বুঝতে পারছো। তাহলে কাজ কি, কাজের একক, কাজের মাত্রা এবং কাজের আজকে আমরা অনেকগুলো সূত্র নিয়ে কথা বললাম। W ইকুয়াল টু FS অথবা MAS অথবা MGH অথবা W ইকুয়াল টু FX cos থিটা, এটা কখন ব্যবহার করব, এবং কাজ সমান সমান গতি শক্তির পরিবর্তন, এটাও আশা করি সবাই বুঝতে পারছো। আজকে সর্বশেষ আমরা আরেকটা কাজ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে স্প্রিং কর্তৃক কৃতকাজ। কি কর্তৃক? স্প্রিং এর কৃতকাজ। স্প্রিং কৃত কাজ। এক্ষেত্রে ধরো উদাহরণস্বরূপ এখানে একটা স্প্রিং লাগানো আছে, এই স্প্রিংটা। এখন যদি কেউ এখান থেকে স্প্রিংটাকে টেনে এখান থেকে এখানে নিয়ে আসে, তাহলে কতটুকু কাজ সম্পন্ন করবে? অর্থাৎ যদি এই স্প্রিংটাকে আমি লম্বা করে এতটুকু পজিশন নিয়ে আসি, অর্থাৎ আগে ছিল উদাহরণস্বরূপ, আগে ধরো এখানে ছিল 10 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত ছিল 10 সেন্টিমিটার। তো এটাকে আমি টেনে এইখান থেকে ধরো এই পর্যন্ত নিয়ে আসছি, ধরো হচ্ছে 20 সেন্টিমিটার। আগে ছিল 10, এটাকে টেনে লম্বা করে কত হলো 20, তাহলে কতটুকু পরিমাণে প্রসারণ করা হয়েছে 10 সেন্টিমিটার। অথবা এক্ষেত্রে প্রসারণ না করে কেউ যদি বলতো আমি এখানে হাত দিয়ে আঘাত করে এটাকে ভিতর দিকে ঢুকে পড়বো, চেন মানে স্প্রিং কিন্তু এটাকে সংকোচন করা সম্ভব, যেমন এটাকে প্রসারণ করা সম্ভব। তাহলে এখানে এই ক্ষেত্রে আমার ছিল 10 সেন্টিমিটার, যাকে আমরা টান দিয়ে প্রসারিত করে কত করছি 20 সেন্টিমিটার। আর কেউ ইচ্ছা করলে আরো চাপ দিয়ে 5 সেন্টিমিটার করতে পারতো। তো ধরো এখানে ছিল হচ্ছে স্প্রিংটা এই পরিমাণ, যেটাকে আমরা টেনে ধরো এই পরিমাণ করলাম, তাহলে স্প্রিংটাকে কতটুকু প্রসারিত করছি, ধরো সূত্র প্রতিপাদনের জন্য আমরা ধরলাম x মিটার পরিমাণ প্রসারিত করছি। এখন এই এক্সটা তুমি ইচ্ছে করলে প্রসারণ বা সংকোচন দুইটাই কিন্তু এক্স হিসেবে ধরতে পারো। অর্থাৎ এটাকে যদি ধাক্কা দিয়ে ভিতর দিকে এক্স পরিমাণ তুমি সংকোচন করে ফেলতা, তবুও কিন্তু আমি সেটাকে এক্সই লিখতাম। তাহলে এক্স দ্বারা সংকোচন কেউ বুঝবা, এক্স দ্বারা প্রসারণ কেউ বুঝবা। অর্থাৎ যদি এই স্প্রিংটা যদি এমন করতাম, ধরো এই স্প্রিংটাকে সংকোচন করে ফেলতাম এইভাবে, আগের পজিশন ছিল এটা, এটা সংকোচন করে ফেলছি, মানে আগে ছিল এই পর্যন্ত, তাহলে এই জায়গাটুকু মিসিং, এইটুকু আমি ধরো সংকোচন করছি, অথবা টাইনে আমি এতটুকু এক্স পরিমাণ প্রসারণ করছি। তাহলে এক্স দ্বারা আমরা সংকোচন বা প্রসারণ উভয় বিষয়টাই বুঝবো।
সংকোচনের ক্ষেত্রে এক্স বুঝবো, প্রসারণ ক্ষেত্রে আমরা এক্স বুঝবো। আচ্ছা, তাহলে ধরো কোনো একটা স্প্রিংকে যদি সংকোচন বা প্রসারণ যদি এক্স পরিমাণ করে, তাহলে কতটুকু কাজ এখানে সম্পন্ন করব। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরো স্প্রিংটা কতটুকু প্রসারণ করবা সংকোচন করবা শুধু এর উপর কাজটা নির্ভর করবে না, নির্ভর করবে স্প্রিংটা কিসের তৈরি তার উপরও। কারণ একটা স্প্রিং সাধারণত লোহারও হতে পারে, তামারও হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। প্রত্যেকটার একই পরিমাণ তো সংকোচন প্রসারণ করতে পারবে না। সেম পরিমাণ বল প্রয়োগ করলো ঠিক আছে, কিন্তু লোহা বা অ্যালুমিনিয়াম বা এক এক ধরনের ধাতুর স্প্রিং এর ক্ষেত্রে এক এক ধরনের সংকোচন বা প্রসারণ হতে পারে বল একই প্রয়োগ করার পরেও। তাহলে এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এখানে স্প্রিং এর একটা ধ্রুবক খুবই ইম্পর্টেন্ট। স্প্রিং ধ্রুবক এখানে আসবে কে, অর্থাৎ এইখানে যে স্প্রিংটা তুমি যে কতটুকু পরিমাণ সরণ করছো বা কতটুকু পরিমাণ সংকোচন বা প্রসারণ করছো, এক্ষেত্রে কৃত কাজ তুমি এই যে সংকোচন বা প্রসারণ করলো কৃত কাজ ডাব্লিউটা, এটা হচ্ছে সংকোচন বা প্রসারণের বর্গের সমানুপাতিক। সংকোচন বা প্রসারণের বর্গের সমানুপাতিক, অর্থাৎ কৃত কাজ যদি আমি ডাব্লিউ ধরি সমানুপাতিক সংকোচন বা প্রসারণটা যদি এক্স পরিমাণ ধরি এক্স স্কয়ারের কি সমানুপাতিক, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। আর আমরা সাধারণত যদি সমানুপাতিক চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু তখন আসবে হচ্ছে এখানে একটা নতুন একটা জিনিস আসবে কে, যেটাকে আমরা স্প্রিং ধ্রুবক হিসেবে জানি। তাহলে কে এক্স স্কয়ার, শুধু তাই না তার সামনে একটা আসবে হাফ। এন্ড প্রশ্ন করতে পারে এই হাফ এবং কে এটা কিভাবে আসলো। বেসিক্যালি এটা এক্সপেরিমেন্টালি করতে হয়, অর্থাৎ কোন একটা স্প্রিং নিয়ে বেশ কিছুবার কয়েকবার একই ধরনের পরীক্ষা চলে আস্তে 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 এই হাফ অথবা এক্সটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা বের করা হয়। আমরা কোনো এক সময় এটা দেখবো কিভাবে আসলে ধ্রুবক বা যে হাফ বা 1/3 এগুলো কিভাবে আসে, আমরা সামনে কোনো এক সময় দেখবো। তা ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এখানে কেটা হচ্ছে কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কি ধ্রুবক স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে কি সংকোচন বা প্রসারণ। তাহলে আমরা কৃতকাজের আরেকটা সূত্র পেয়ে গেছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। এখন এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এরও নিজস্ব কিন্তু একটা সূত্র আছে, আমরা এখানে যদি খেয়াল করার চেষ্টা করি, কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এক্স। অর্থাৎ কোন একটা বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করছো, সেই বলটাকে বল প্রয়োগ করার পরে বস্তুটা তুমি কতটুকু সংকোচন বা প্রসারণ করতে পারছো তা দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে স্প্রিং ধ্রুবকটা চলে আসবে। অর্থাৎ কোন একটা বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করা হয়েছে এবং তার ফলে বস্তুটার কতটুকু সংকোচন বা প্রসারণ ঘটছে, ওই বলটাকে যদি সংকোচন বা প্রসারণ দিয়ে ভাগ দাও যে মানটা চলে আসবে সেটা হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এটার এককটা কি আসবে, যেমন বলের একক হচ্ছে কি, বলের একক হচ্ছে নিউটন, স্বর্ণের একক কি মিটার, তাহলে আসছে হচ্ছে নিউটন পার মিটার। এটা হচ্ছে স্প্রিং এর ধ্রুবক কে এর একক। আর স্প্রিং এর ধ্রুবক সূত্রটা কি আসলো তাহলে এফ ডিভাইড বাই এক্স। আর স্প্রিং এর দ্বারা কৃত কাজের সূত্র কি হাফ কে এক্স স্কয়ার। আসো আমরা দুটো উদাহরণ দেখি, তাহলে আশা করি সবাই আরো বেশি ক্লিয়ার হইতে পারবা। ধরো এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং ঝোলানো ছিল, এটা ধরো 10 সেন্টিমিটার। ধরো এখানে এই স্প্রিংটার উপর একটা ওজন আমরা চাপিয়ে দিলাম, ধরো 5 কেজি ওজন চাপিয়ে দিলাম। এর ফলে স্প্রিংটা একটু হলে প্রসারিত হয়েছে, ধরো স্প্রিংটা প্রসারিত হয়ে 15 সেন্টিমিটার হলো। তখন আমার প্রশ্ন করছে এইভাবে, স্প্রিং এর কাজটাকে সম্পন্ন করছে এই পাথরটা, কিন্তু যে ভরটা ধরে দিয়েছি আমরা, স্প্রিং এ পাথর কর্তৃক কৃত কাজ কত। তাহলে এখানে কোন একটা বস্তু যে ভরটা ঝুলে দিয়েছে এটার ভরটা কত দেখো তো সবাই খেয়াল করে, কি কি দেওয়া আছে আমার,
দেওয়া আছে m ইজ ইকুয়াল টু 5 কেজি। আচ্ছা, আর এখানে আগে ছিল স্প্রিংটা কত সেন্টিমিটার 10, এটা ভরটা ঝুলাই দেওয়াতে স্প্রিংটা কত হয়েছে 15 সেন্টিমিটার। তাহলে এখানে কতটুকু প্রসারণ হলো x ইজ ইকুয়াল টু কত 15 মাইনাস 10, দ্যাটস মিন 5 সেন্টিমিটার। আর সেন্টিমিটার দ্বারা আমরা ম্যাথ করতে পারবো না, অবশ্যই এটাকে আমরা মিটারে নেওয়ার চেষ্টা করি। তাহলে 5 ডিভাইড বাই 100, দ্যাটস মিন 0.05 মিটার। এখন তুমি m জানো, x জানো, f কিন্তু জানি না। আমরা জানি স্প্রিং ধ্রুবক কে বের করতে হলে k ইজ ইকুয়াল টু f ডিভাইড বাই x, কিন্তু ভরটা দেওয়া আছে। আর এক্ষেত্রে যেহেতু স্প্রিং এর সাথে এই বস্তুটাকে ঝুলাই দেওয়া আছে, এক্ষেত্রে কোন বলটা কাজ করবে এখানে ওজন বল। ওজন বল F ইকুয়াল টু mg। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তাহলে ওজন বল, আচ্ছা স্প্রিং ধ্রুবকটা বের করে ফেলি। স্প্রিং ধ্রুবক k ইজ ইকুয়াল টু f ডিভাইড বাই x। এখন fটা হচ্ছে mg ডিভাইড বাই x, সবাই আমরা জানি f ইকুয়াল টু mg পরন্ত বস্তুর ক্ষেত্রে ওজন বলটা কাজ করে এই ক্ষেত্রে। তাহলে mটা হচ্ছে কত কেজি 5, g এর মান হচ্ছে 9.8, আর সরণ কতটুকু পরিমাণ প্রসারিত হয়েছে 0.05। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি 5 ইন্টু 9.8 ডিভাইড বাই 0.05, 980 নিউটন পার মিটার। তাহলে 980 নিউটন পার মিটার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে এই স্প্রিং ধ্রুবক যদি 980 হয়, তো এক্ষেত্রে আমার স্প্রিং এর কৃত কাজ কত দেখি তো। স্প্রিং এর কৃত কাজ কত দাঁড়ায়? স্প্রিং এর কৃত কাজ W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হাফ, এখন কে এর মান জানি 980, এক্স হচ্ছে 0.05 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে দেখো কত আসে। (1.225 জুল। তাহলে স্প্রিং এর কৃত কাজ কত এখানে 1.225 জুল। আশা করি সবাই বুঝতে পারছো যে কৃত কাজ স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। (980), আচ্ছা এখানে একটু ভুল হয়েছে 980। আচ্ছা হিসাব ঠিক আছে। আচ্ছা তাহলে কি স্প্রিং এর কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এইভাবে তাহলে আমরা কৃত কাজের কতগুলো সূত্র শিখলাম আজকে। কৃত কাজ W ইজ ইকুয়াল টু FS অথবা MAS অথবা MJS। সূত্র যদিও আলাদা দেখা যায়, সবগুলো কিন্তু একই কথা। কৃত কাজ W ইকুয়াল টু FX cos থিটা। কৃত কাজ W হচ্ছে শক্তির পরিবর্তন, এক্ষেত্রে গতি শক্তি এবং বিভব শক্তি যে কোনো একটার পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে আমি গতি শক্তিটাকে প্রাধান্য দিয়েছি। আর এদিকে স্প্রিং এর কৃত কাজের সূত্র হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার। এখন এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, এটা স্প্রিং এর কৃত কাজ যেমন সত্য, যদি কখনো এইভাবে স্প্রিং এর মধ্যে কতটুকু শক্তি প্রয়োগ হয়েছে, স্প্রিং এর শক্তি কত, শক্তির ক্ষেত্রে তুমি এই ম্যাথটা করতে পারবা। তাহলে স্প্রিং এর কৃত কাজ প্লাস যদি শক্তির কথা জিজ্ঞাসা করো তুমি এই সূত্র একই সূত্রে অ্যাপ্লাই করবা। স্প্রিং এর কৃত কাজ বা শক্তি উভয় ক্ষেত্রে তুমি হাফ কে এক্স স্কয়ার ব্যবহার করতে পারো। আচ্ছা পরবর্তীতে আমরা যখন শক্তি নিয়ে কথা বলবো তখন এর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের মূলত কাজ বিষয় নিয়ে কথা বলছি। পরবর্তী ক্লাসে আমরা এই কাজের সাথে ক্ষমতার কি সম্পর্ক, ক্ষমতা রিলেটেড অনেকগুলো বেসিক জানার চেষ্টা করব। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।